মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। রাত অনেক হয়েছে, চারিদিকে আলোর চিহ্ন মাত্র নেই। সেই অন্ধকারের চাদর ভেদ করে বঙ্গদেশ ও সাঁওতাল পরগনার মাঝামাঝি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এগিয়ে চলেছে একটা মোটর সাইকেল। মোটর সাইকেলে যে যুবক বসে আছে তার নাম রঞ্জন প্রকাশ সিংহ। জাতীয় সড়কের ওপর দিয়ে মনের ফুর্তিতে প্রচন্ড বেগে মোটর সাইকেল চালিয়ে সে যাচ্ছে। চলতে চলতে রাস্তার পাশে একটি সাইন পোস্ট রঞ্জনের চোখে পড়ল। ঝাঝা বিহার 175 মাইল। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পথ বেঁধে দিল। 1899 সালের 30শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। জনপ্রিয় সব রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও তিনি লিখেছেন, যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বড়দা সিরিজ এবং ঐতিহাসিক উপন্যাস, যা আজও বেস্টসেলার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1938 সালে বম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। তার বহু গল্প থেকে সিনেমাও তৈরি হয়েছে। শুরু হচ্ছে পথ বেঁধে দিল, আজ প্রথম পর্ব। কলকাতা শহর। একটা বড় দোকানের দরজার মাথায় প্রকাণ্ড সাইনবোর্ড টাঙানো রয়েছে। তাতে বড় বড় করে লেখা, দাঁতের ব্যথার ওষুধ পাওয়া যায়। স্বত্বাধিকারী শ্রী প্রতাপচন্দ্র সিংহ। দোকানের দরজা কাচের তৈরি। সেই দরজা দিয়েই লোকে যাতায়াত করছে। কারোর গালে, কারোর চোয়ালে ব্যান্ডেজ করা, কারোর আবার হাতে ওষুধের শিশি। দোকানের ভেতরটা বেশ বড়। কাউন্টারের একদিকে ক্রেতা ও অন্যদিকে দোকানের কর্মচারীরা দাঁড়িয়ে। মুদির দোকানের মতো দ্রুত ওষুধ বিক্রি হচ্ছে, আর টাকা জমছে ক্যাশ বাক্সে। ঠিক মাঝখানে একটা উঁচু চেয়ারে বসে আছেন খোদ প্রতাপবাবু। তার বয়স আন্দাজ 50। দোকানের চারদিকটা চোখ ঘুরিয়ে দেখতে দেখতেই তিনি অমায়িকভাবে বন্ধু বিধুবাবুর সাথে গল্প করে চলেছেন। বিধুবাবু কাউন্টারের বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, সত্যি তোমাকে দেখলে আনন্দ হয়। এই দাঁতের ওষুধ তৈরি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছো, কিন্তু এখনো রোজ দোকানে এসে বসা চাই। হ্যাঁ ভায়া, নিজে না দেখলে ব্যবসা চলে না। সব বেটা চোর, বুঝলে? যাই বলো, এবার কিন্তু তোমার বিশ্রাম করা দরকার। আরে ছেলে লেখাপড়া শেষ করলো তো, এবার তার হাতে দোকান তুলে দিয়ে বাড়িতে বসে আরাম করো। আরাম করবো? হ্যাঁ, কি হলো আবার? রঞ্জন তো খুব ভালো ছেলে, সকলের মুখেই ওর খুব সুখ্যাতি শুনি। সবাই তো বলে অমন ছেলে হয় না। আরে ভালো ছেলে হয়েই তো যত বিপদ হয়েছে। কলকাতা থেকে একেবারে বাইরে পাচার করে দিয়েছি। হ্যাঁ, বলো কি? কেন? কেন আবার? তুমি তো সবই জানো। বাড়ির চারপাশে সব মধ্যবয়স্ক বুড়িগুলো আছে না, সকলের নজর আমার ছেলেটির উপর। সবাই চায় কোনো ফিকিরে আমার ছেলেকে ফাঁসিয়ে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে। তার উপর এখন ছেলে আমার এমএসসি পাশ করেছে। এখন তো কি বলে, ওরা সব হুমড়ি খেয়ে পড়বে। তাই ছেলেকে একেবারে বাইরে বাইরে একেবারে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। কি হলো হে? তোমারও আবার দাঁতের ব্যথা জাগার দিল নাকি? নাও নাও, এই ওষুধটা খেয়ে ফেলো, 2 মিনিটে আরাম হয়ে যাবে। আরে না না, দাঁতের ব্যথা ট্যাথা নয়। তুমি মুখ চেপে হাসছিলে।
বলছিলাম কি যে ছেলের বিয়ে তো তোমাকেই দিতে হবে নাকি? হ্যাঁ, তা একটা ভালো মেয়ে দেখে শুনে বিয়ে দিলেই তো হয়। আজ্ঞে না, আমি একটা হাড় হাবাতে ফাজিল বেহায়া মেয়েকে বউ করে ঘরে আনবো না। আমার হীরের টুকরো ছেলে, আমি রাজার ঘরে তার সম্বন্ধ ঠিক করছি। ও তাই নাকি? আচ্ছা, বুঝেছি। তা সেজন্য ছেলেকে একেবারে দেশান্তরী করবার কি দরকার ছিল? তুমি বোঝো না বিধু, আজকালকার নয়া আমলের ছোঁড়ারা একটু ফর্সা গোছের মেয়ে দেখেছে কি পট করে প্রেমে পড়ে গেছে। আমার রঞ্জন অবশ্য তেমন নয়, কিন্তু বলা তো যায় না। এখন ধরো আমার ছেলে একদিন এসে যদি বলে, বাবা আমি অমুক কলেজের কুমারী অমুককে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, তখন আমি কি করব? তাই এই মতলব করেছি, বাবাজিকে একেবারে পাণ্ডবের অজ্ঞাতবাসে পাঠিয়ে দিয়েছি। তারপর এদিকে সব ঠিকঠাক করে একদিন নিজে গিয়ে বাবাজিকে নিয়ে আসবো, ব্যাস। মন্দ ফোন দিয়া টনি। তা ছেলেকে পাঠালে কোথায়? এমন জায়গায় পাঠিয়েছি যেখানে কোনো ভদ্র মহিলা নাগাল পাচ্ছে না। জানো তো, ঝাঁঝাতে নতুন বাড়ি কিনেছি। হ্যাঁ, বলছিলে তো। সেখানেই পাঠিয়ে দিয়েছি বাবাজিকে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা শোনো, আজ আমি যাই, পরে আবার কথা হবে। আচ্ছা এসো তাহলে। তবে দেখো, তোমাকে চুপি চুপি বললুম, কথাটা যেন চাউর না হয়ে পড়ে। আরে ধুর, না না, পাগল নাকি? বিধুবাবু চলে গেলেন, তবে প্রতাপবাবুর মুখের সংশয় ভাবটা রয়েই গেল। ওদিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এগোতে এগোতে রঞ্জন দেখল রাস্তার একপাশে একটা মোটর কার দাঁড়িয়ে আছে। রঞ্জন তার বাইকটা গাড়িটার ঠিক পাশে এনে দাঁড় করালো। তারপর নেমে গাড়ির মধ্যে উঁকি মেরে দেখল গাড়িতে কেউ নেই, ফাঁকা। আরে এ কি, বিলকুল ফাঁকা? ও তাই বলো। তারপর নিচের দিকে নজর পড়তেই দেখল গাড়ির তলা থেকে দুটো পা বেরিয়ে আছে। সে বুঝল গাড়িটা বিগড়েছে। কি হে ছোকরা, কি হয়েছে তোমার গাড়ির? আরে বেরিয়ে এসো। কোনো জবাব এলো না। তখন রঞ্জন নিচু হয়ে লোকটার পায়ের তলায় সুড়সুড়ি দিল। পায়ের আঙুলগুলো কুঁকড়ে যতই সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, রঞ্জন ততই সেই পায়ে সুড়সুড়ি দিতে থাকল। অবশেষে পায়ের ভঙ্গি দেখে মনে হলো গাড়ির নিচের লোকটা বাইরে আসার চেষ্টা করছে। রঞ্জন দাঁড়িয়ে মজা দেখতে লাগলো, কিন্তু তার মুখের হাসি অচিরেই বিস্ময়ে পরিণত হলো। কারণ যিনি তলা থেকে বেরিয়ে এলেন তিনি কোনো পুরুষ নন, একজন যুবতী। তার চেহারা খুবই সুশ্রী, কিন্তু এক ফোঁটা কালো দাগ তার ডান গালে লেগে আছে। তার বুক থেকে হাঁটু পর্যন্ত একটা ক্যাম্বিসের ওভারঅলে ঢাকা। ডান হাতে একটা স্প্যানার, আর দু চোখে রাগের আগুন যেন ঠিকরে বের হচ্ছে। যুবতী উঠে দাঁড়িয়ে হাতের স্প্যানার উঁচিয়ে ধরে চিৎকার করে উঠলেন, কে আপনি? আমি আমি কেউ না, মানে এদিক দিয়ে যাচ্ছিলুম। আমার পায়ে সুরসুরি দিচ্ছিলেন কেন? মানে আমার কোনো ইয়ে ছিল না, আমি পা দেখে ভেবেছিলাম আপনি পুরুষ মানুষ, মানে অর্থাৎ কিনা ছেলে মানুষ, অর্থাৎ। কথার সঙ্গে সঙ্গে নানাভাবে হাত নাড়িয়ে রঞ্জন বোঝাবার চেষ্টা করলো যে সে মেয়েটাকে কম বয়সী একটি ছেলে ভেবে ভুল করেছে। রঞ্জনের কথা শোনার পর মেয়েটি একটু শান্ত হলেন। এরপর গাড়ির ভেতর থেকে একটা স্লিপার বের করে এনে সেটা পরে নিলেন। হাতের স্প্যানারটা ফেলে দিয়ে গাড়ির ফুটবোর্ডের ওপর গিয়ে বসলেন। তারপর এক গালে হাত রেখে রঞ্জনের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন খুব গভীরভাবে তাকে যাচাই করছেন। মনে মনে একটু অস্বস্তি হলেও রঞ্জন তার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করল। তার পকেটের রুমালটা যুবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বলছি ইয়ে, আপনার গালে একটু কালি লেগেছে, মুছে ফেলুন। এন। তার কথা শুনে যুবতী চমকে উঠলেন। তারপর উঠে দাঁড়িয়ে গাড়ির আয়নায় নিজের মুখটা ভালো করে দেখলেন। বোঝাই যাচ্ছে এটাতে একদমই খুশি হননি তিনি। তারপর রঞ্জনের হাত থেকে রুমাল নিয়ে
মুখ মুছতে লাগলেন। রঞ্জন আলাপচারিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলতে শুরু করলো। বলছি, কি হয়েছে বলুন তো আপনার গাড়ির? মোটর সম্বন্ধে আমি কিছু কিছু জানি। যদি ইঞ্জিনের কোনো গোলমাল হয়, মানে অথবা মোট কথা, আসলে সব মোটরের নারী নক্ষত্র আমার জানা আছে, আমি মেরামত করতেও জানি। সে তো আমিও জানি। এই বলে যুবতী আবার আয়নার দিকে তাকিয়ে নিজের গালে রুমাল ঘষতে লাগলেন। যুবতীর কথা বলার ধরনে খুব একটা উৎসাহ না পেলেও রঞ্জন হাল ছাড়ল না। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তবে কিনা আপনি মহিলা। শুনুন, মহিলা হলেও আমি নিজের কাজ নিজেই করতে পারি, আপনার সাহায্যের কোনো দরকার নেই। নমস্কার। রঞ্জন দমে গেল, একটু রাগও হলো। এরপর এক প্রকার নিরুপায় হয়েই সে নিজের মোটর বাইকের কাছে ফিরে গেল। তারপর বাইকের ওপর বসে গম্ভীর চোখে যুবতীর দিকে তাকিয়ে রইল। তার সাহায্য প্রত্যাখ্যান করায় সে যে বেশ ক্ষুণ্ণ হয়েছে সেটা তার মুখের অবস্থা দেখলেই বোঝা যায়। ক্ষমতা থাকলে সে চলেও যেত, কিন্তু যুবতীর এমন একটি আকর্ষণী শক্তি আছে যে চলে যেতে তার ইচ্ছে করছিল না। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? রঞ্জন চমকে উঠল। যুবতী যে যেচে তার সঙ্গে কথা বলবে তা সে আশাই করেনি। আমি ঝাঝায় যাচ্ছি। তবে যাচ্ছেন না কেন? আমার ইচ্ছে, আমি যাব না। ঠিক আছে, এটা সরকারি রাস্তা। মেয়েটির ঝাঁঝালো কথাটা একেবারেই আশা না করলেও দমে যাওয়ার পাত্র রঞ্জন নয়, তাই মেয়েটির মতো সেও বাঁকা ভাবে উত্তর দিল। মেয়েটি রঞ্জনকে একবার অগ্নিদৃষ্টি হেনে আবার গাড়ির নিচে ঢুকে পড়ল। রঞ্জন অবশ্য গেল না, বসে একটা সিগারেট ধরাল। এইভাবে কিছুটা সময় কাটল। সিগারেটের শেষটুকু ফেলে দিয়ে সে আড়মোড়া ভাঙল। মোটরের নিচ থেকে তখন ঠুং ঠাং মেরামতির আওয়াজ আসছে। রঞ্জন উঠে এসে ইঞ্জিনের ভেতর উঁকি মারল। তারপর পেছন দিকটায় গিয়ে পেট্রোল ট্যাঙ্কের কাছে দাঁড়াল। তাতে নিঃশব্দে উঁকি মেরে আবার আগের মতোই নির্লিপ্তভাবে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল তার। এভাবে বেশ কিছুক্ষণ বসে রইল সে। এবার যুবতী বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে যুবতী তাকে দেখে আরো বেশি ক্ষেপে গেলেন, কিন্তু কিছু বললেন না। এবার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন। গাড়ি কিন্তু চলল না। যুবতী তখন গাড়ি স্টিয়ারিং হুইলে একটা হিংস্র মোচড় দিয়ে বাইরে ফুটবোর্ডে এসে বসলেন। রঞ্জন আবার একটা সিগারেট ধরিয়ে প্রশ্ন করল, হলো না মেরামত? না, কিন্তু তাতে আপনার কি? গাড়ির কি হয়েছে আমি জানি। যুবতী একটু চমকে উঠলেন। তিনি রঞ্জনের মুখের দিকে তাকিয়ে রইলেন। রঞ্জন তেমনি অন্যমনস্কভাবে তার কথা শেষ করল। পেট্রোল ফুরিয়ে গেছে। যুবতী বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলেন। তারপর দ্রুত উঠে গাড়ির পেছন দিকে চলে গেলেন। রঞ্জন আর চোখে তাকিয়ে নিঃশব্দে বিজয়ের হাসি হেসে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সেই ভাব গোপন করে নির্লিপ্ত মুখে সিগারেটে টান দিল। যুবতী পেট্রোল ট্যাঙ্কের ঢাকা খুলে তার মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিলেন। সেটা বের করতেই যুবতী হতভম্ব হয়ে গেলেন। কাঠিটা শুকনো। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। তিনি ফিরে এসে মোটরের গায়ে হাত রেখে দাঁড়ালেন। রঞ্জনের মুখের দিকে ভালো করে তাকাতেও পারলেন না। রঞ্জন সিগারেটের পোড়া ফিল্টারটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের বাইকের ওপর উঠে বসল। আচ্ছা, চললুম তাহলে। নমস্কার। সবে বাইকে স্টার্ট দিয়েছে, হঠাৎ যুবতী ক্ষীণ কণ্ঠে তাকে ডাকলেন। শুনুন না। রঞ্জন এই ডাকের জন্যই অপেক্ষা করছিল। বাইক থেকে নেমে যুবতীর সামনে এসে দাঁড়ালো রঞ্জন। আপনি ডাকছিলেন? আমি মানে আপনার কাছে পেট্রোল আছে? আছে। তাহলে মানে যদি আমাকে একটু দেন। আমার পেট্রোল আপনাকে দেব? ও বাবা, তারপর আমি কি করব? আমি কি এখানে বসে বসে গরু চড়াবো? যুবতীর চোখ ফেটে জল আসতে লাগলো। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে তিনি বললেন, না মানে আমিও তো ঝাঝা যাচ্ছি,
তা আপনি আমার গাড়িতে আসতে পারেন। ও, আপনিও ঝাঝা যাচ্ছিলেন? হ্যাঁ, আমরা ঝাঝাতেই থাকি। আমার বাবার ওখানে অভ্রের খনি আছে। ও না মানে বাবা ঝাঝাতেই থাকেন, আপনি কলকাতায়? হ্যাঁ, হঠাৎ বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে আমি তাড়াতাড়ি হ্যাঁ, তাই পেট্রোল না নিয়েই বেরিয়ে পড়েছেন, তাই তো? বুঝলাম, সবই বুঝলাম। শুধু একটাই সমস্যা, আমি আপনাকে পেট্রোল দিলুম, বদলে আপনি আমাকে ঝাঝা পর্যন্ত পৌঁছে দিলেন, কিন্তু আমার গাড়িটা কি এখানেই পড়ে থাকবে নাকি? তা কেন? আপনার মোটর বাইক আমার গাড়ির পিছনের সিটে তুলে নিলেই হবে। ঠিক তো। ও, ওই কথাটা আমার মাথায় আসেনি। আপনার তো খুব উপস্থিত বুদ্ধি। ধন্যবাদ মিস্টার। ও, আমি রঞ্জন প্রকাশ সিংহ। ধন্যবাদ রঞ্জনবাবু। না না, সে কি কথা, মিস মঞ্জু রায়। আলোচনা চলছে কলকাতার এক বড়লোক বাড়ির ড্রয়িং রুমে। বাড়ির কর্ত্রী ও আরো 3 জন বয়স্ক মহিলা চেয়ারে বসে গল্প করছেন। আপাতত চা পর্ব চলছে। রঞ্জন ফাঁস করেছে কিনা, হাজার হোক ওর আপন বলতে তো আমি, তাই সামান্য একটু চায়ের আয়োজন করেছি। ওরে রাম ভরসা, কোথায় গেলি? এদিকে একটু কেক নিয়ে আয় বাবা। মহিলারা রঞ্জনের নাম শুনে একেবারে চমকে গিয়েছিলেন। একজন ঠক করে নিজের চায়ের কাপটা টেবিলের ওপর রেখে বললেন, হ্যাঁ, সে কি রঞ্জনের আসবার কথা আছে নাকি? উমা, তাই নাকি? এমন জানলে আমি যে মলিনাকে নিয়ে আসতুম। এ ভাই তোমার ভারী অন্যায় জানো, আগে জানালে না কেন? আমার মীরার সঙ্গে রঞ্জনের কত ভাব, আগে জানলে মীরাকে নিয়ে আসতুম। রঞ্জন আর আমার ইন্দুতে যেমন ভাব, এমন আর কারুর সঙ্গে নয়। যেন এক বোটায় 2টি ফুল, একদিনও দুজনকে না দেখে থাকতে পারে না। বাড়ির কর্ত্রীর মুখে কথা শুনেই অতিথিদের মুখের ভাব বদলে গেল। 3 জনের মুখ দেখে মনে হলো কেউ যেন জোর করে চিরতার জল গিলিয়ে দিয়েছেন তাদের। এমন সময় বাইরের ঘরে কার একটা পায়ের আওয়াজ শোনা গেল। গৃহকর্ত্রী ব্যস্ত হয়ে উঠলেন। ওই বুঝি রঞ্জন এলো। ওরে বিন্দি, ইন্দুকে ওপর থেকে ডেকে আন না, আর কত সাজগোজ করবে। না, রঞ্জন নয়, ঘরে ঢুকলেন বিধুবাবু। আরে বিধুবাবু, আপনি আসুন আসুন। ঘরে ঢুকেই তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদেরকে চোখ মেলে দেখলেন। তারপর হাসি মুখে হাত তুলে নমস্কার করলেন। সবাইকে এক জায়গায় পেয়ে তিনি খুব খুশি হয়েছেন মনে হলো, কিন্তু রঞ্জনের জায়গায় বিধুবাবুকে দেখে গৃহকর্ত্রী নিরাশ হলেন। অন্যরা রঞ্জনকে না দেখে যেন একটু আশ্বস্ত হয়ে হাঁপ ছাড়লেন। বিধুবাবু এসে গৃহকর্ত্রীর পাশের চেয়ারে বসলেন। কর্ত্রী তাঁকে বললেন, রঞ্জনের এত দেরি হচ্ছে কেন? 5টা তো বাজতে চলল, সে তো কখনো এমন দেরি করে না। বিধুবাবু ইতিমধ্যে রাম ভরসার হাত থেকে 1 কাপ চা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে মুখ তুলে তাকালেন। তারপর শান্ত নির্বিকার ভাব দেখিয়ে বললেন, আপনারা কি রঞ্জনের অপেক্ষা করছেন? হ্যাঁ, তার জন্যই তো আজ বিশেষ করে চায়ের আয়োজন করেছিলাম। কিন্তু রঞ্জন তো বোধহয় আসতে পারবে না। হ্যাঁ, আসতে পারবে না কেন? কারণ তার বাপ তাকে হঠাৎ কলকাতার বাইরে পাঠিয়ে দিয়েছে, তাই। সে কি বলছেন? কি কই, আমরা তো কিছু জানি না। আপনারা জানবেন কোত্থেকে? প্রতাপ তো আর আপনাদের সঙ্গে পরামর্শ করে নিজের ছেলেকে দেশান্তরী করেননি। কিন্তু এরকম করবার মানে কি? ছেলে সবে পাশ করেছে, এখন কলকাতায় কোথায় 2-4 দিন আমোদ আহ্লাদ করবে তা না। প্রতাপ তার ছেলের বিয়ের ব্যবস্থা ঠিক করে ফেলেছে। এই ভয়ানক শুনলে কাকপক্ষীও পালাতে বাধ্য। সত্যি বলছেন বিধুবাবু? হ্যাঁ। ভেতরের কথাটা কি বলুন না বিধুবাবু, কি হয়েছে? ওরে রাম ভরসা, এদিকে কেক নিয়ে আয় তো। ও হ্যাঁ, ওরে বিধুবাবুকে কেক দে। তারপর কথাটা কি বিধুবাবু?
হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল কি করে? রাম ভরসা কেকের ট্রে নিয়ে বিধুবাবুর সামনে এসে দাঁড়াল। বিধুবাবু সযত্নে একটা বড় গোছের কেক তুলে নিয়ে তাতে কামড় দিয়ে বললেন, কথাটা আর কিছুই নয়, প্রতাপের ইচ্ছে রাজরাজরার ঘরে ছেলের বিয়ে দেয়, তাই পাছে ছেলে ইতিমধ্যে কোনো মেয়ের প্রেমে পড়ে যায় এই ভয়ে তাকে একেবারে ঝাঁঝায় পাঠিয়ে দিয়েছে। জঙ্গলি দেশ, সেখানে তো আর অলিতে গলিতে সুন্দরী শিক্ষিতা আধুনিকা তরুণী পাওয়া যায় না। ঝাঝা, আচ্ছা আচ্ছা, আজ চললুম ভাই। হ্যাঁ, হঠাৎ মনে পড়ে গেল লোহার সিন্দুক খোলা ফেলে এসেছি। বিধুবাবুর কথা শুনে তিনজনের মধ্যে একজন মহিলা গালে হাত দিয়ে ভাবতে ভাবতে নিজের মনেই কথাটা উচ্চারণ করলেন। তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। বাকিরাও বেশ ভাবনায় পড়ে গেলেন। তারপর বাকি দুজনও আর বসে থাকতে পারলেন না। কোনো অজুহাত না দিয়েই তারা বেরিয়ে গেলেন ঘর থেকে। গৃহকর্ত্রী হতভম্ব। তিনি বিধুর দিকে তাকাতেই দেখলেন বিধু মুচকি মুচকি হাসছেন। গৃহকর্ত্রী প্রথমে কিছুই বুঝলেন না। তারপর হঠাৎ করে যেন তার মাথার ঘণ্টা বেজে উঠল। তিনি হন্তদন্ত হয়ে নিজের মেয়েকে ডাকতে ছুটলেন, ইন্দু, ওরে ইন্দু, যা 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 যা। বিধুবাবু হো হো করে হেসে উঠলেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে মঞ্জুর মোটর গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির হুড নামানো রয়েছে। পেছনের সিট থেকে রঞ্জনের মোটর বাইক মাথা উঁচু করে আছে। গাড়ি চালাচ্ছে মঞ্জু। রঞ্জন তার পাশের সিটে বসে মঞ্জুর সঙ্গে গল্প করছে। দেখুন মঞ্জু দেবী, আমাকে গাড়িটা চালাতে দিলেই আপনি কিন্তু ভালো করতেন। এখনো প্রায় 150 মাইল যেতে হবে। কতবারই তো গিয়েছি, ও নতুন কিছু নয়। না, কিন্তু তবুও মানে আমি যখন রয়েছি। তা আপনার কি বিশ্বাস আপনি আমার থেকে বেশি ভালো গাড়ি চালাতে পারেন? এ কথার সোজা উত্তর কোনো মহিলাকে দেওয়া যায়। রঞ্জন কিছু না বলে সামনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মানে পুরুষদের নার্ভ আর মেয়েদের নার্ভ সমান নয়, হাজার হোক। ও, তা আমার নার্ভ সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন, আমি আপনাকে খানায় ফেলবো না। রঞ্জন বেশ খানিকক্ষণ মঞ্জুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখের মধ্যে একটা দুষ্টুমি বুদ্ধি খেলা করছে। সে একবার আর চোখে মঞ্জুর দিকে তাকিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করল। রুমালটা ঝেড়ে পাট খুলে সেটাকে কোলের ওপর রেখে কোনাকুনি ভাবে পাঠ করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সেই ভালো সেই ভালো। আপনি বরং রুমাল টুমাল পাঠ করুন, তবু তো কিছু করা হবে। বেশ তো, আমার গাইতেও আপত্তি নেই কিন্তু। দুজনে দেখা হলো মধু জামিনী রে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। মঞ্জুর মুখে একটা চাপা হাসি ফুটে উঠল। হাসতে হাসতে রঞ্জনের দিকে চোখ ফেরাতেই তার কোলের ওপর মঞ্জুর চোখ পড়ল। কৌতূহলী মঞ্জু জিজ্ঞেস করল, ও কি, ওটা কি হচ্ছে? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, এই যে দেখুন না কেমন লাফায়। ডান হাতের ওপর ইঁদুর রেখে রঞ্জন সস্নেহে তার পিঠে বাঁ হাত বুলোতে লাগল। রুমালের ইঁদুর জীবন্ত ইঁদুরের মতো তার হাতের ভেতর থেকে পিছলে বেরোবার চেষ্টা করতে লাগল। ইঁদুর দেখে ভয় পায় না এমন মেয়ে আর কটা আছে, তা সে হোক না রুমালের ইঁদুর। মঞ্জুর মুখ শুকিয়ে গেল। ইঁদুরের দিকে তাকিয়ে সে কোণ ঘেঁষে সরে যাওয়ার চেষ্টা করল। রঞ্জনের ইঁদুর এবার মস্ত একটা লাফ দিয়ে তার হাত থেকে লাফিয়ে একেবারে মঞ্জুর কোলের ওপর পড়ল। মঞ্জু চোখ বুজে চিৎকার করে উঠল। এদিকে গাড়ির অবস্থা শোচনীয়। স্টিয়ারিং হুইলের ওপর মঞ্জুর হাত শিথিল হয়ে যাওয়ার ফলে গাড়িটা রাস্তার ওপর এদিক ওদিক করছে। শেষে খানার ঠিক কিনারায় এসে পড়তে পড়তে গাড়িটা থেমে গেল। গাড়ির ভেতরে তখন রঞ্জন শক্ত হাতে স্টিয়ারিং ধরে ব্রেক কষেছে। কি বলেছিলাম, আর একটু হলেই খানায় ফেলে দিচ্ছিলেন। কিন্তু কিন্তু আপনি তো নিন, আপনি 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 শুনুন, এবার আমাকে চালাতে দিন। জানি আমি জানি মেয়েদের নার্ভ ভালো নয়। ঠিক আছে, আসুন।
শুনুন। মঞ্জু অত্যন্ত সুবোধ বালিকার মতো স্টিয়ারিংটা ছেড়ে দিল। আপাতত গাড়ি চলছে। এখন রঞ্জন চালক এবং তার পাশে বসে আছে মঞ্জু। রঞ্জনের ঠোঁটের কোণে একটা দুষ্টুমি হাসি আনাগোনা করছে। সে আর চোখে তাকালো মঞ্জুর দিকে। বলছি, এবার না হয় আপনি গান করুন। গাড়ি চলছে নিজের মেজাজে। সুইচবোর্ডের আলোয় মঞ্জু আর রঞ্জনের মুখ দেখা যায়। রঞ্জন সতর্কভাবে গাড়ি চালাচ্ছে, কিন্তু মঞ্জু ঘুমে ঢুলছে। মাঝে মধ্যে গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভেঙে যাচ্ছে। কিছুক্ষণ পরে মঞ্জু একেবারে ঘুমিয়ে পড়ল। তার মাথাটা হেলে গিয়ে পড়ল রঞ্জনের কাঁধে। রঞ্জন একবার সেদিকে দেখল। একটা মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। ঝাঝায় মঞ্জুর বাবা শ্রী কেদারনাথ রায়ের বাড়ি। বাড়ির ড্রয়িং রুমটা বেশ বড় এবং মূল্যবান আসবাবে সাজানো। ঘরের এক কোণে শীতের সময় আগুন জ্বালাবার চিমনি আছে। এই চুল্লির চারপাশে কারুকাজ করা একটা ম্যান্টেল পিস। ঘর থেকে ভেতর দিকে যাওয়ার দরজার কাছে একটা বড় পিয়ানো। কেদারবাবু একটা গদি মোড়া চেয়ারে বসে আছেন। তার চোয়াল ও মাথার চারপাশে একটা পশমের মাফলার টাইট করে গিঁট বাঁধা রয়েছে। কেদারবাবু দাঁতের ব্যথায় ভুগছেন, তাই তার স্বভাবগত কড়া মেজাজ সম্প্রতি আরো কড়া হয়ে গেছে। তার ডান দিকে একটু পেছনে একটা সচল চা টেবিলের ওপর চায়ের সরঞ্জাম। চায়ের পেয়ালায় চামচের ঠুংঠাং শব্দ আসছে। মঞ্জু চা বানাতে বানাতে বাবাকে রাস্তায় ঘটে যাওয়া বিপদের গল্প শোনাচ্ছিল। এদিকে তো গাড়িতে পেট্রোল কম ছিল। তারপর মঞ্জু গতদিনের ক্লান্তির পর আজ সকালে উঠেই স্নান করেছে। একটা চওড়া কালো পাড় আটপৌরে শাড়ি ও হাত কাটা মলমলের ব্লাউজে তাকে তাজা মল্লিকা ফুলের মতো দেখাচ্ছে। সে চা ঢালতে ঢালতে হেসে মুখ তুলল। তারপর আর কি, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, রাত্রিরে বাড়িতে এসে ঘুমলুম। তারপরেই আজ সকালে উঠে তোমাকে চা তৈরি করে দিচ্ছি। তা ছোকরাটা কেমন? ভদ্রলোক? হ্যাঁ, ভদ্রলোক। নাম কি? নাম শ্রী রঞ্জন প্রকাশ সিংহ। সিংহ? সিংহি? আমার যখন বয়স কম ছিল, ও বাবারে, একটা সিংহিকে জানতুম। পাজি নচ্ছাড় হতচ্ছাড়া লোক একেবারে। আমার বন্ধু ছিল। তারপর আজ 25 বছর তার মুখ দেখিনি। অস্ত বোম্বেটে শয়তান একটা। বাবা, কিন্তু তাই বলে কি সব সিংহী বোম্বেটে শয়তান হবে? না, তা না হতে পারে। যাক মা একটু ওই স্ট্রটা দাও তো মা। ও আচ্ছা, দাঁড়াও। মঞ্জু উঠে গিয়ে স্ট্র আনতে গেল। ম্যান্টেল পিসের ওপর একটা কাচের গেলাসে এক গোছা স্ট্র ছিল। মঞ্জু সেগুলোই এনে দিল। এই নাও। কিন্তু বাবা, কি কাণ্ডটাই না করলে তুমি। সামান্য একটু দাঁতের ব্যথা হচ্ছিল, অমনি আমাকে টেলিগ্রাম। আরে, দাঁতের ব্যথা সামান্য ব্যাপার? জানো এই দাঁতের ব্যথায় কত লোক মারা গেছে পর্যন্ত। ছি বাবা, তোমার যত অলক্ষণে কথা। অলক্ষণে কথা? কিন্তু আমি আসল কথাটি বুঝেছি। আমাকে না দেখে তুমি থাকতেই পারো না। যা হোক, একটা ছুতো করে এমনি এমনি ডেকে পাঠাও, তাই না? কেদারবাবু মুখ তুললেন। তার মুখের ওপর দিয়ে এমন একটা ভাব খেলে গেল যেটাকে হাসি বলে সন্দেহ করা যেতে পারে, কিন্তু তিনি সেটাকে দমন করে বললেন, থাকতে পারি না। পারোই না তো। বোর্ডিং এ সবাই আমাকে কত ঠাট্টা করে, বলে বাবার নয়নমণি মেয়ে। কি নাম যেন বললি? তা সেই ওই সিংহি ছোকরা, সে আজ এখানে আসবে নাকি আবার? কে? রঞ্জন বাবু? হ্যাঁ। কি জানি আসবেন কিনা, কিছু তো বলেননি। আসবেন হয়তো। কেদারবাবু চায়ে মনোনিবেশ করলেন। মঞ্জু নিজের কাপে চা ঢেলে একটু অন্যমনস্কভাবে কাপটা মুখের কাছে নিয়ে গেছে। এমন সময়
বাইরে কার যেন পায়ের শব্দ শোনা গেল। মঞ্জু তাড়াতাড়ি চায়ের কাপ রেখে দিয়ে সাগ্রহে দরজার দিকে তাকালো। দরজা দিয়ে যিনি ঢুকলেন তিনি বয়সে রঞ্জনের সমসাময়িক হলেও আকৃতি ও প্রকৃতিতে সম্পূর্ণ আলাদা। একটা ছোট ক্যামেরাও রয়েছে তার সাথে। ও, মিহির বাবু। মিহির তার দিকে তাকিয়ে আবৃত্তির ঢঙে বলল, আকাশে চাঁদ উঠেছে। হ্যাঁ, কি বলছো হে ছোকরা? হ্যাঁ, বেলা 8:30টার সময় আকাশে চাঁদ উঠেছে? না 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 না, আপনি ভুল বুঝেছেন। জাপানি কায়দায় একটা কবিতা লিখেছি, তাই আবৃত্তি করছিলাম। তাই জাপানি কায়দাটা কিরকম শুনবেন? আকাশে চাঁদ উঠেছে, যেন রে ফুল ফুটেছে, গন্ধে মন লুটেছে। কেদারবাবু মুখ তুলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে, কিন্তু কবি চুপ। কেদারবাবু বললেন, তারপর কি? তারপর আর নেই, ওইখানেই শেষ। হ্যাঁ, শেষ? 3 লাইনে কবিতা শেষ? যত সব। কেদারবাবু আবার চায় মনোনিবেশ করলেন। মিহির ভাবাচ্ছন্ন দৃষ্টিতে তাঁর দিকেই তাকিয়ে রইল। ধীরে ধীরে তার চোখ উজ্জ্বল হয়ে উঠতে লাগল। সে মন দিয়ে কেদারবাবুর চা পান দেখতে দেখতে চট করে কেদারবাবুর দিকে বন্দুকের নিশানা লাগানোর মতো ক্যামেরাটা বাগিয়ে ধরে বলল, বাহ বাবা 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 বাহ, চমৎকার একটা নতুন দৃশ্য। কেদারবাবু, কেদারবাবু, নড়বেন না, নড়বেন না। আমি আপনার ছবিটা জাপানি ভঙ্গিতে তুলে দিই। খবরদার ছোকরা, খবরদার। আমার দন্তশূল হয়েছে, এখন আমার ছবি তুললে ভালো হবে না বলে দিচ্ছি। কেদারবাবুর হুঙ্কার শুনে থতমত খেয়ে গেল মিহির। তাদের কাণ্ড দেখে মঞ্জু আঁচলটা মুখের ওপর চেপে ধরে হেসে উঠতেই মিহির ক্যামেরা বাগিয়ে তড়াক করে লাফিয়ে উঠল। মঞ্জু দেবী, মঞ্জু দেবী, ঠিক যেমন আছেন তেমনি ভাবে দাঁড়িয়ে থাকুন। আপনার ছবিটা জাপানি স্টাইলে তুলে দিই। ধন্যবাদ, কিন্তু জাপানি স্টাইলের থ্যাবড়া মুখের ছবি আমার কোনো দরকার নেই। তার চেয়ে আপনি বরং 1 পেয়ালা চা খান। জাপানি চা? না না, পিওর দার্জিলিং। তবে থাক। আচ্ছা, আজকে চলি। মিহির ক্যামেরা হাতে উঠে বেরোনোর উপক্রম করতেই আবির্ভাব হলো রঞ্জনের। রঞ্জন মিহিরকে দেখতেই পেল না। প্রথমেই তার চোখ মঞ্জুর ওপর গিয়ে পড়েছে। বাবা, বাবা, ইনি রঞ্জন বাবু। নমস্কার। সে ঘরের মধ্যে ঢুকল। মিহির তার ক্যামেরাটা খাপে পুরতে পুরতে মাঝপথে থেমে গিয়ে গভীর কৌতূহলে রঞ্জনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ক্যামেরাটা আবার বের করে আনল। কেদারবাবু তখন নবাগত রঞ্জনকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছিলেন। এমন সময় পাশ থেকে ক্লিক করে ক্যামেরার শব্দ হলো। সকলে একসঙ্গে ঘাড় ফেরালেন। দেখা গেল মিহির ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে। দরজার কাছে গিয়ে একবার মুখ ফিরিয়ে সে তাকাল। নমস্কার, চললাম তাহলে। ইনি কে? উনি একটি হনুমান। আপনি বসুন, আপনি বসুন। হনুমান? হ্যাঁ, ওই বাপের কিছু পয়সা কড়ি আছে, তাই ওই জাপানি কায়দায় কবিতা লিখে আর ফটোগ্রাফ তুলে বেড়ান। ও বাহ, বেশ তো। আপনিও আবার কবিতা লেখেন নাকি? আমি জীবনে 1 লাইন কবিতা আমি লিখিনি। বেশ বেশ। তা আপনার কি করা হয়? আগে এই সবে MSc পাশ করেছি। বেশ বেশ, খুব খুশি হলুম, খুব খুশি হলুম। মঞ্জু, মঞ্জু মা, একে চা দাও মা, একে চা দাও। মঞ্জু চায়ের টেবিলের দিকে গেল। কেদারবাবু এতক্ষণে একটি মনোমতো প্রসঙ্গ পেয়ে বেশ উৎফুল্ল হয়েছেন বোঝা গেল। সায়েন্সই হচ্ছে আজকাল একমাত্র পড়বার জিনিস। তা না পড়ে আজকালকার ওই ছোঁড়ারা পড়তে যায় কাব্য আর ফিলোসফি। আমার মেয়েকেও আমি ওই সায়েন্সই পড়াচ্ছি। মঞ্জু চায়ের পেয়ালা এনে রঞ্জনকে দিল। তারপর বাবার চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো। মেকানিক্স, আবিষ্কার, ইনভেনশনের ওপর
বর্তমান পৃথিবী দাঁড়িয়ে আছে। তা আপনি কিছু আবিষ্কার করেছেন টরেছেন নাকি? আগে আবিষ্কার? আমি? আগে না। একটাও না? আগে কই, মানে মনে তো করতে পারছি না। আপনার একটা আবিষ্কারের কথা কিন্তু আমি জানি। হ্যাঁ? কি? কেন? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো না, একেবারে জলজ্যান্ত ইঁদুর। আপনি আপনি ইঁদুর আবিষ্কার করেছেন? আগে সে কিছু নয়, সামান্য রুমাল দিয়ে ছেলে মানুষই। আবিষ্কার কখনো ছেলে মানুষই হতে পারে? কি করেছেন দেখি দেখি দেখি, দেখান তো। আগে নেহাত বাজে জিনিস, মানে সকলেই জানে। আহা, তা হোক, দেখি না একবার দেখি। রঞ্জন তখন নিরুপায় হয়ে পকেট থেকে রুমাল বের করল। একবার রাগী চোখে মঞ্জুর দিকে তাকালো। সে মুখে কাপড় গুঁজে তখন প্রাণপণে হাসি থামাবার চেষ্টা করছে। গত সন্ধ্যের প্রতিশোধ নিয়ে সে যে খুব মজা পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। রঞ্জন ইঁদুর তৈরি করতে লাগলো। কেদারবাবু খুব আগ্রহ নিয়ে দেখতে লাগলেন। ইঁদুর তৈরি করে রঞ্জন সেটা তার হাতে দিল। এই নিন, হয়েছে। ইঁদুরটাকে ডান হাতের ওপর রেখে রঞ্জন বাঁ হাতে তার পিঠে হাত বুলোতে লাগলো। ইঁদুর সেই আগের মতো পিছলে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। একবার নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু রঞ্জন তার ল্যাজ ধরে তাকে হাতে তুলে নিল। ইঁদুরের কার্যকলাপ দেখতে দেখতে কেদারবাবুর মুখে একটু হাসি দেখা দিল। অবশেষে তিনি দুই হাতে পেট চেপে ধরে হো হো করে হাসতে লাগলেন। কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। তার হাসি নিমেষে পরিণত হলো হাহাকারে। দাঁতের ব্যথায় তিনি কোঁকিয়ে উঠলেন। কি হলো, কি হলো? দাঁত দাঁত ব্যথা। মঞ্জু পেছন থেকে ছুটে এসে তাড়াতাড়ি গলা বন্ধটা আবার তার গালের পাশে জড়াতে লাগল। কিন্তু কেদারবাবুর কাতরানি আর থামে না। রঞ্জন মঞ্জুকে সাহায্য করতে লাগলো। তবে তাদের হাতে হাতে বার কয়েক ছোঁয়াছুঁই হয়ে গেল। সেদিকে তখন অবশ্য কারোরই ভ্রুক্ষেপ নেই। দিন কয়েক পরের কথা। সোফায় বসে মঞ্জু মন দিয়ে একটা জাপানি ফ্রেমে আঁটা ফটোগ্রাফ দেখছে। ফটোগ্রাফটা রঞ্জনের। কয়েকদিন আগে মিহিরই তুলেছিল সেটা। মিহিরও আছে সেখানে। সে মঞ্জুর পাশে বসে ফটোটা দেখছে। মুখে একটা গদগদ ভাব। দেখলে মনে হবে এর চেয়ে ভালো ফটো আর কেউ তুলতেই পারে না। মঞ্জু অনেকক্ষণ ধরে ছবিটা দেখছে। অবশেষে আর থাকতে না পেরে মিহির জিজ্ঞেস করলো, কেমন? ঠিক জাপানি স্টাইলে হয়নি? হ্যাঁ, আপনি তো বেশ ভালো ছবি তোলেন। জাপানি টেকনিক আয়ত্ত করেছি। জগতের শ্রেষ্ঠ আর্ট হচ্ছে জাপানি আর্ট। এই একটা একটা জাপানি কবিতাও লিখেছি, শুনবেন? আবার জাপানি কবিতা? আচ্ছা বলুন, 1 মিনিটে ফুরিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, শুনুন। চেরির বনে একটি মেয়ে জাপানি, মনের সুখে খাচ্ছে বসে চা পানি। পরনে তার একটি কেবল কিমোনো, জাগরে কবি আর কি সাজে ঝিমানো। ট্রাফিক পুলিশের মতো হাত দুটো তুলে মিহির কবিতা আবৃত্তি করছিল। হঠাৎ ফটকের দিকে দৃষ্টি পড়ায় সে তখনই থেমে গেল। ফটকের সামনের রাস্তা দিয়ে একজন আধুনিকা তরুণী হেঁটে যাচ্ছিলেন। অলস মন্থর গতি। কাঁধের উপর একটা রঙিন প্যারাসোল অলসভাবে ঝুলছে। তরুণী একবার ফটকের ভেতর অলসভাবে তাকিয়ে চলে গেল। মিহির ট্রাফিক পুলিশের ভঙ্গি ছেড়ে উঠে দাঁড়াল। মুখে কবি সুলভ ভঙ্গি তখন। মঞ্জু এতক্ষণ মজা দেখছিল। এবার বলল, এ কি চললেন নাকি মিহির বাবু? হ্যাঁ, নমস্কার। আচ্ছা, নমস্কার। তরুণী যে পথে গিয়েছিলেন মিহির দ্রুত পায়ে ফটক পার হয়ে সেই পথ ধরল। হেসে মঞ্জু আবার ছবিতে মন দিল। বেশ কিছুক্ষণ ভালো করে ছবিটা দেখে হঠাৎ সে চমকে চারদিকে দেখল। না, এক মনে ছবিটা দেখতে তাকে কেউ দেখে ফেলেনি। এবার নিজের ওপরই হাসি পেল তার।
কেদারবাবুর ড্রয়িং রুম। একটা সোফার ওপর কেদারবাবু একটা হাঁটু তুলে পাশ ফিরে বসেছেন। সোফার ওপর একটা রুমাল পেতে সেটাকে নানাভাবে পাট করে ইঁদুর তৈরি করবার চেষ্টা করছেন। অবশ্য মাঝে মাঝে সতর্ক চোখে এদিক ওদিক দেখছেন, কেউ দেখে ফেললেই সর্বনাশ হবে। হঠাৎ বাইরে মঞ্জুর পায়ের শব্দ শুনে কেদারবাবু চট করে রুমালটা পকেটে পুরলেন। মঞ্জু ঘরে ঢুকে আড় চোখে কেদারবাবুকে দেখে নিল। তারপর অন্যমনস্কভাবে একটা সুর গুনগুন করতে করতে ভেতরের দরজার দিকে এগিয়ে গেল। কোনো রকমে একবার নিজের ঘরে পৌঁছতে পারলে হয়। সে দরজার চৌকাঠ অব্দি পৌঁছেছে, এমন সময় পেছন থেকে কেদারবাবুর কণ্ঠস্বর ভেসে এলো। তোর হাতে ওটা কি রে মঞ্জু? ধরা পড়ে গিয়ে থতমতভাবে মঞ্জু দাঁড়িয়ে পড়ল। তারপর নিজেকে সামলে নিয়ে তাচ্ছিল্যের ভান করে বলল, এটা এটা ও ও ওই যে সেদিনকে মিহির বাবু যে ছবি তুলেছিলেন না, এই তো সেইটা দিয়ে গেলেন। দেখি 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 দে তো। এই যে না, বাহ, মন্দ তোলেনি তো ছোঁড়া। তাছাড়া এই ছোকরার চেহারাটাও কিন্তু খাসা। কথাটা বলেই তিনি ঘরের এদিক ওদিক দেয়ালের দিকে তাকাতে লাগলেন, যেন ছবিটা টাঙাবার একটা উপযুক্ত জায়গা খুঁজছেন। এই ছবিটা কোথায় লাগাই বলতো? ওইখানে ঠিক হবে। হ্যাঁ, কি বলিস? এইখানটা ঠিক হবে না? তিনি জানলার পাশে একটা জায়গায় আঙুল দিয়ে দেখালেন। মঞ্জু দেখল বাবা যখন ছবিটা দখল করেছেন তখন সেটা আর উদ্ধারের উপায় নেই। সেও ঘরের দেয়ালগুলো দেখতে দেখতে অন্য আরেকটা দেওয়াল দেখিয়ে বলল, ওইখানে না বাবা, তার চেয়ে এই দেওয়ালে বেশি ভালো হবে। কি বলছিস? ওখানে ভালো হলেই হলো। আরে আমি বলছি ওইখানে ঠিক হবে। দেখ, তুই একবার দেখ। কিন্তু আলো লাগবে না যে। হ্যাঁ, আলো লাগবে না? আরে আলবাত লাগবে। দেখি তো কেমন না লাগে। হ্যাঁ দেখি, তুই একটা চট করে হাতুড়ি আর পেরেক নিয়ে আয় দেখি, আমি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি। আলো লাগবে না বললেই হলো একেবারে। কোথায় পাবো আমি এখন হাতুড়ি আর পেরেক? আরে দেখ না, বাড়িতেই কোথাও আছে, একটু খুঁজে টুজে দেখ না। আচ্ছা দেখছি আমি, কিন্তু আমি বলছি শোনো, ওই দেওয়ালে হলেই বেশি ভালো হতো। আরে না না, তুই ছেলে মানুষ, এইসব কি বুঝবি? যা যা যা, হাতুড়ি আর পেরেক নিয়ে একটা যা। যাচ্ছি, দাঁড়াও। ঝাঝার একটা রাস্তা, বেশি লোক চলাচল নেই। রঞ্জন এই পথ দিয়ে মোটর সাইকেল চালিয়ে আসছে। চোখে মোটর গগলস তার মুখের হাসি খুশি ভাবটা ঢেকে দিতে পারেনি। দূর থেকে দেখা গেল সেই তরুণীকে, যাকে দেখে মিহির বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। রঞ্জনের বাইকটা তার পাশ দিয়ে বেরিয়ে যেতেই তরুণী ফিরে তাকিয়ে সঙ্গে সঙ্গে ডাক দিলেন, রঞ্জন বাবু, ও রঞ্জন বাবু। রঞ্জন কিছু দূর এগিয়ে গিয়েছিল, ডাক শুনে বাইকটা থামাল। তরুণী তার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি রঞ্জন বাবু, আপনি এখানে? ভারী আশ্চর্য তো, কে ভেবেছিল যে আপনি। তরুণী থেমে গেলেন। অপ্রত্যাশিত সাক্ষাতের আনন্দে তার বাকরুদ্ধ অবস্থা আর কি। তবে তরুণীকে চিনতে পেরে সেও হাসল বটে, কিন্তু হাসির মধ্যে কেমন যেন একটা অস্বস্তি লুকিয়ে রইল। তাই তো ইন্দু দেবী যে, আপনি এখানে কবে এলেন? আমি কাল এসেছি। আপনিও যে এখানে এসেছেন তা কে জানে। আচ্ছা, বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ, কলকাতায় যা গরম। রঞ্জন এদিক ওদিক তাকাতে লাগল, যেন পালানোর রাস্তা খুঁজছে। ইতিমধ্যে মিহির যে ক্যামেরা হাতে ইন্দুর পিছু নিয়ে সেখানেই এসে হাজির হয়েছে, এটা দুজনের কেউই লক্ষ্য করল না। এদিকে ইন্দু কথা বলে চলেছে। প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল কলকাতায়, তাই পালিয়ে এলুম। এখানে তবু ঠান্ডা বলুন। তারপর আপনি এখন কোথায় চলেছেন? হ্যাঁ, বিশেষ কোথাও নয়, এমনি একটু এদিক ওদিক বেড়াতে আর কি। হ্যাঁ। ও, তা আমাদের বাড়িতেই চলুন না। মানে কথা হচ্ছে যে। ভয় কি? আমি একা নই, বাড়িতে মাও আছেন। মা? মানে। হ্যাঁ, তিনিও তো এসেছেন। রঞ্জন বুঝল
সে বেশ বিপদে পড়েছে। ঘাবড়ে গিয়ে একবার ঘাড় চুলকোলো। ঠিক এই সময় দূর থেকে একটা বাজনার আওয়াজ ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল। ইন্দু সেটা দেখে বলল, বাহ, কি সুন্দর! দেখুন দেখুন। একজন সাঁওতাল লোক পথের মোড়ের ওপর নাচতে শুরু করেছে, সঙ্গে মাদল বাজছে। কয়েকজন পথচারী তাদের ঘিরে দেখছে। ইন্দু হাঁ করে সেসব দেখতে লাগলো। রঞ্জন তার দিকে আড় চোখে তাকিয়ে বুঝল এই সুযোগে সে চলে যেতে পারবে। খুব সাবধানে রঞ্জন বাইকের হ্যান্ডেল ধরে পিছু হটতে লাগলো। ইন্দু কিছুই জানতে পারল না। রঞ্জন কয়েক পা পিছিয়ে গিয়ে বাইকের মুখটা ঘুরিয়ে নিয়ে সোজা পিঠ টান দিল। ইন্দু হাতের ব্যাগ থেকে পয়সা বের করতে করতে বলল, চমৎকার চমৎকার না রঞ্জন বাবু? বলে পেছন ফিরে দেখলো রঞ্জন তো দূরের কথা, রঞ্জনের টিকি, দু চাকা গাড়ি কিছুই নেই। তার জায়গায় সম্পূর্ণ অপরিচিত একটি যুবক দাঁত বের করে তার দিকে তাকিয়ে আছে। ভারী সুন্দর। এই কি, আপনি কে? রঞ্জন বাবু কোথায়? আগে আগে আমার নাম মিহিরনাথ মণ্ডল। রঞ্জন বাবু তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। হ্যাঁ, অনেকক্ষণ চলে গেছেন মানে? দেখুন, ভারী চমৎকার দেখাচ্ছে আপনাকে ওই প্যারাসোলটা মাথায় দিয়ে। ঠিক ঠিক যেন জাপানি মেয়ের মতো। একটু দাঁড়ান না ওইভাবে। হ্যাঁ, দাঁড়ান না ওইভাবে, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ। চত্ব সব। মিহির ক্যামেরা উঁচিয়ে ধরল, কিন্তু ইন্দু রেগে মেগে সেখান থেকে চলে গেল। কেদারবাবু তখনও বসে আছেন ড্রয়িং রুমে। মঞ্জু এসে তাকে একটা হাতুড়ি আর একটা পেরেক দিল। এই নাও। তিনি সে দুটো হাতে ধরে গম্ভীর গলায় বললেন, এই তো, দে 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 মা। আচ্ছা বাবা, তোমার নিজের পেরেক ঠোকবার কি দরকার? চাকর বাকরদের কাউকে একটা ডাকলেই তো ঠুকে দিতে পারে। হ্যাঁ, চাকরে আমার চেয়ে ভালো পেরেক ঠুকতে পারে? যত বুদ্ধি তোর। না তা বলছি না আমি, তাও তবে আর কোনো কথা বলিস না। যা, ছবিটা নিয়ে আয়। যাচ্ছি। কেদার পেরেকটাকে দেয়ালের এখানে ওখানে দাঁড় করিয়ে ঠিক কোন জায়গায় লাগালে ভালো হবে সেটা দেখতে লাগলেন। এবার পেরেকটাকে সঠিক জায়গায় রেখে হাতুড়ি দিয়ে একবার ঘা মারলেন। দ্বিতীয় ঘাটা মারবেন, ঠিক এই সময় পেছন থেকে মঞ্জুর গলা শোনা গেল। ও রঞ্জন বাবু। কেদারবাবু একটু থতমত খেয়ে গেলেন। উদ্যত হাতুড়িটা গিয়ে পড়ল তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল। হাতুড়ি ও পেরেক ছেড়ে কেদারবাবু লাফিয়ে চিৎকার করে উঠলেন। কি হয়েছে? চিৎকার করছেন কেন? কেদারবাবু যন্ত্রণায় নাচতে নাচতে চেয়ারে এসে বসে পড়লেন। রঞ্জন এসে মঞ্জুর পাশে দাঁড়িয়েছিল। বাবা দেখুন না, হাতুড়ি মারতে গিয়ে বুড়ো আঙুলে মেরে দিয়েছে। কি করি এখন আমি? তোমাকে নিয়ে আমি কি করবো বাবা? তাই তো। এ বাবা, লেগেছে নাকি? দেখছো কি, ফু দিতে পারো না? ফু দাও। এই বলে তিনি আহত বুড়ো আঙুল তাদের দিকে বাড়িয়ে দিলেন। মঞ্জু আর রঞ্জন ছুটে গিয়ে কেদারের চেয়ারের দুই পাশে হাঁটু গেড়ে বসল। তারপর একসঙ্গে তাঁর বুড়ো আঙুলে ফু দিতে আরম্ভ করল। প্রথমে একটু ভয় পেয়ে গেলেও ফু দিতে দিতে দুজনেই বেশ মজা পেয়েছে মনে হলো। বাবা, ইস, কাল শিরে পড়ে গেছে। আরো ফু দিতে হবে। ফুদিন ফুদিন। দ্বিগুণ উৎসাহে ফু দেওয়া চলতে লাগলো। কলকাতায় প্রতাপবাবুর বসবার ঘরের ব্যাপারটা আজ একটু অন্যরকম। আজ জাঁকজমক অন্য দিনের থেকে বেশি। জনৈক রাজা শ্রেণীর বড় এক জমিদারের ম্যানেজার এবং প্রতাপবাবু মুখোমুখি বসে রয়েছেন। তাঁদের মাঝখানে একটি কাঁচে ঢাকা নিচু গোল টেবিল। টেবিলের ওপর ফল, মিষ্টি, চা, বিস্কুট সব সাজানো। প্রতাপের পাশে একটি ছোট টিপয়ের ওপর টেলিফোন। ম্যানেজার বাবুর চেহারাটা একেবারে গোল, ঠিক যেন বিশাল বড় গ্লোব সাদা পাঞ্জাবি পরে বসে আছে ঘরের সোফায়। তিনি মাঝে মাঝে একটা করে রসগোল্লা দু আঙুলে ধরে মুখের মধ্যে চালান করছেন বেশ যত্ন সহকারে। এদিকে প্রতাপ একজন বিবাহযোগ্যা মেয়ের ফটো মনোযোগ সহকারে দেখছেন। দেখা শেষ করে প্রতাপ ফটোটা ম্যানেজারকে ফেরত দিয়ে শূন্যে তাকিয়ে বললেন, ফটো দেখে তো ভালোই মনে হচ্ছে, নিন
ফটোটা রাখুন। ম্যানেজার ফটোটা পাঞ্জাবির পকেটে রেখে মুরব্বিয়ানা চালে বললেন, আরে মশাই, রাজার ঘরের মেয়ে, ভালো হবে না তো কি ঘুঁটে কুড়ুনির মতো হবে? কি যে বলেন আপনি? তা বটে, তা বটে, কিন্তু তবু একবার নিজের চোখে দেখা দরকার। তবে দেখতে চান দেখুন, তাতে আপত্তির কি আছে? মাফ করুন, কি একটা ফোন করতো আবার। হ্যালো, হ্যাঁ কে? বিদু, এখন আমি একটু ব্যস্ত আছি, কি খবর? আরে শুনুনি, যে কটি ভদ্র মহিলার বিবাহযোগ্যা মেয়ে আছে তারা সবাই হঠাৎ কলকাতা ছেড়ে কোথায় চলে গেছেন। আরে বাবা, গেছেন তো গেছেন, তাতে আমার কি? আরে রেগে যাচ্ছ কেন? আরে শোনো, আমার কি মনে হয় জানো তো, এই ভদ্র মহিলারা সব মেয়ে নিয়ে ওই ঝাঁঝার দিকে যাত্রা করেছে। হ্যাঁ, বলো কি বিধু? কি হবে এরপর? রঞ্জনদের পাড়ার সব মায়েরাই কি তাদের মেয়েদের নিয়ে ঝাঁঝায় দৌড়বেন? প্রতাপচন্দ্র সিংহ কি করবেন? তার ছেলে তো সেখানেই আছে। কি হবে এবার? আর ওদিকে রঞ্জন, সে কি মঞ্জুর প্রেমে হাবুডুবু খাবে আদৌ? জানতে শুনুন পথ বেঁধে দিল গল্পের দ্বিতীয় পর্ব। শুনলেন পথ বেঁধে দিল প্রথম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে শেখর, রঞ্জন ঋতব্রত মুখার্জি, মঞ্জু ইপসিতা, মিহির সায়ন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে উৎপল সরকার, ব্রতদীপ মুখার্জি, স্পন্দন দাস, মলয় দেবনাথ, শর্মিষ্ঠা নন্দী, ঋষিকা ভট্টাচার্য, অধ্যায় সাহা, প্রদীপ্তা মান্না, সোমক রায়, আম্রপালি ঘোষ মিত্র, বর্ণালী দে বর্মন ও পিয়ালি পাঠক। নাট্যরূপ প্রতীক মণ্ডল, শব্দগ্রহণ, আবহ ও পর্ব পরিচালনা সত্যজিৎ সেন, ধ্বনি প্রক্ষেপণ, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।